কলকাতার সবথেকে বড় নৌকা সেটআপটা কিভাবে করা হচ্ছে। নৌকার ভিতরের যে অংশটা পুরনো বাড়ির যে এখান থেকে মানুষজন প্রবেশ করবেন এই নৌকোতে। কনসেপ্টের নাম হচ্ছে বাণিজ্যে বসতে লক্ষ্মী। আজকে আমার গন্তব্য হলো বিধাননগর। বিধাননগর অঞ্চলের মধ্যে বেশ কিছু পুজো হয় এই জোনের মধ্যে, আর যে পুজোগুলো প্রতি বছর আমি দেখে থাকি আপনারা দেখে থাকেন। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে উল্টোডাঙ্গা বিধান সংঘ। একদম এইদিকে বিধান সংঘ আর ওদিকটাতে হচ্ছে তেলেঙ্গা বাগান, দুটোই একদম বাঘা বাঘা পুজো, কিন্তু আরও অনেক পুজো আছে, নামকরা পুজো আছে। বিধান সংঘে খুঁটি পুজো ইতিমধ্যেই কমপ্লিট, আমরা সবাই জানি। এই হচ্ছে প্যান্ডেল। গত বছর আমরা দেখেছিলাম এখানে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। এবছরও মলয় শুভময় শিল্পী মলয়দা এবং শুভময়দা তারা দুজনে মিলে এবছরের যে মণ্ডপ সে মণ্ডপ তৈরি করছেন। টোটাল যে মণ্ডপটা ইতিমধ্যেই বাঁশের কাজ দেখতে পাচ্ছি বাইরে থেকে অনেকটা হয়েছে। বাইরে থেকে এরকমভাবে টিনের আবরণটা দেওয়া রয়েছে, টিনের পাঁচিল দেওয়া রয়েছে আপাতত। ইতিমধ্যেই আমরা দেখেছি বিধান সংঘের যে ব্যানারটা সেখানে লেখা রয়েছে কলকাতার সবথেকে বড় নৌকো। তাই এখান থেকে দেখানোর চেষ্টা করি এই যে নৌকো, মানে সামনে একদম যে নৌকোটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সবথেকে বড় নৌকো যেটা বিধান সংঘে তৈরি হচ্ছে। এইদিকে হচ্ছে মূল যে মণ্ডপটা মানে সেটা তৈরি হচ্ছে, আর নৌকোটা একদম ফ্রন্টে। আর সত্যি বিশাল আকার এই নৌকো, সেটা কিন্তু ইতিমধ্যেই তৈরি হওয়া শুরু হয়ে গেছে। মণ্ডপের ভিতরের অংশটাতে চলে এসেছে, যে কালো কালো লাগছে কেননা লাইটটা এইদিকে রয়েছে সেটার জন্য। এবার তোমাদেরকে দেখাই টুকরো টুকরো কাজগুলো হয়েছে, এখনও সম্পূর্ণরূপে কাজ যেহেতু হয়নি সেই টুকরো টুকরো কাজের কিছু ছবি তোমাদেরকে দেখাই। এই অংশগুলোতে দেখতে পাচ্ছি এরকম কিছু স্ট্রাকচার সেটা রেডি করা হয়েছে। এই জায়গাটাতে একটা এরকম নৌকারই সম্ভবত অংশ, এগুলো ওপরটাতে এরকম টিনের একটা জালি, ঠিক আছে, আর এই জায়গাটাতে এরকম বাটাম দিয়ে করা। আর এই জায়গাগুলো মানে এই যে স্পেসগুলো সেই স্পেসগুলোতে কিন্তু ছোট 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 ঘর, সে ঘর বা দোকান বলা যেতে পারে। আমার তো যতদূর দেখে মনে হচ্ছে এটা একটা কোনো দোকান, এরকম কিছু দোকান, সে দোকান রেডি হচ্ছে। ওই দিকের অংশটাতে এখানে একদম মানে আমরা এন্ট্রি করব, এন্ট্রি করার পরপরই এই জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। পুরো একদম কাঠের ওপরে এখান থেকে এইটাতে টোটালটা এখান থেকে দর্শনার্থীরা প্রবেশ করবেন, এখান থেকে দর্শনার্থীরা উপভোগ করবেন। উপভোগ করতে করতে এইটা সম্ভবত এই যে সিঁড়িটা, এই সিঁড়িটাতেই উঠতে হবে, মানে দর্শনার্থীদের জন্য এই সিঁড়িটা থেকেই উঠতে হবে। আমি এখন এখান থেকে যেতে পারবো না, আমাকে ওই দিক থেকে যেতে হবে। আচ্ছা, এই যে অংশটা এটা মনে হয় নৌকার মাঝখানে যেটা থাকে না, যে ব্যাপারটা থাকে সেইখানটা, মানে যেখানে রেস্ট করার জায়গা মনে হচ্ছে সেই জায়গাটা। এটা কিছু লোহার এখানে জিনিসপত্র রাখা রয়েছে, কলকা করা কিছু জিনিসপত্র। এই পাশ থেকে যদি আমি দেখাই ব্যাপারটা, এই যে সিঁড়িটা পুরোপুরি রেডি হচ্ছে, ঠিক আছে। আর নৌকাটা যেটা আমি বাইরে থেকে দেখালাম, এই হচ্ছে নৌকাটা, একদম অরিজিনাল নৌকা, বিশাল নৌকা, বিশাল আকৃতির নৌকা। এই নৌকা শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে বলাগড়। মানে আমি ওই দীঘার সাইডে যখন যাই তখন এই বলাগড়ের উল্লেখ আমি করেছি, সেটা আমার ওই ট্রাভেল ভিডিওতে আমি দেখিয়েছিলাম আর কি। এই দেখো নৌকার ওই সাইডটা এরকমভাবে তৈরি হয়েছে এবং এই সাইডটা এরকমভাবে তৈরি হয়েছে। মাঝের পার্টটুকু এখনও দেখতে পাচ্ছি এইরকম অংশটা। আমি জানি না ঠিক নৌকাটা পুরোপুরি তৈরি হবে নাকি, সেটা এখনও জানি না, হয়তো হবে পুরোপুরিটা, কেননা এইখান থেকে পুরোপুরি এই জায়গাটাকে কভার করা হচ্ছে। ফুল নৌকাটা আমার একটা ফ্রেমে আসতে একটু সমস্যা হচ্ছে, পুরো এক ফ্রেমে এই হচ্ছে, এক ফ্রেমে আসলো। কতটা বড় বুঝতে পারছো? কলকাতার সবথেকে বড় নৌকা, সে নৌকা আমরা এবছর দেখতে পাবো এই বিধান সংঘের পুজোতে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, আগেকার দিনে মানে প্রাচীনকাল থেকে এই নৌকার মাধ্যমেই যারা বণিক সম্প্রদায়ের মানুষ ছিলেন তারা কিন্তু মানে ব্যবসা বাণিজ্য করতেন, কেননা জলপথে ব্যবসা বাণিজ্যের জন্য একমাত্র নৌকাই ছিল তখন মেন। ওদিকের অংশটাতে তো বললাম আমি মেন যে প্যান্ডেলের ঠাকুর ওখানে তৈরি হচ্ছে, আমি ওখানে যাব না, তোমাদেরকে এখান থেকেই দেখিয়ে দিচ্ছি, কেননা এইখানটা শিল্পীরা ঠাকুর তৈরি করছেন ইতিমধ্যেই, তো তাদেরকে ডিস্টার্ব করে তো কোনো লাভ নেই। এই জায়গাটা থেকে মানে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে অংশটা, এই অংশটাতে একটা এরকম বাঁশের কাজ হচ্ছে এই পিছনের, মানে এই যে দোকানগুলো দেখালাম দোকানের পিছনের অংশটাতে। তার কারণ হচ্ছে এর ওপরের অংশটাতেও কিছু দেখানো হবে, কিছু শো করানো হবে, যেটা আমার মনে হচ্ছে। হ্যাঁ, তো কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি আবার একটা এরকম চলে এসছে, মানে এই এখান থেকে যাতায়াতের একটা রাস্তা রেডি করা হচ্ছে। এখান থেকে কি মানুষরা প্রবেশ করতে পারবেন, বা এটা কি প্রবেশ বা
এক্সিট সেটা এখন অবধি বোঝা যাচ্ছে না, হতে পারে। টোটাল এই যে মানে তৈরি হচ্ছে, এই টোটাল বিধান সংঘের প্যান্ডেল তৈরি হচ্ছে, এই মাঠটা বেশ অনেকটাই বড় এলাকা এখানে রয়েছে। এখান থেকে তোমরা বুঝতে পারছো কতটা বড় নৌকো, হ্যাঁ অনেকটা বড় নৌকো। যখন তৈরি হয়ে যাবে না নৌকোটা, বিশাল আকৃতির নৌকো এটা। আর নৌকোর এই যে অংশটা মানে একদম সামনের এবং পিছনের এই যে এরকম একটা অংশ, সেটা দেখলেই বুঝতে পারছো কতটা বড়। এখানে ওই মাঝখানের অংশটাতে ওইখানে যেটা ছিল আমি সেটা দেখানোর চেষ্টা করেছিলাম, ওইখানে যেটা ছিল আর কি, ওই মাঝে যেটা থাকে নৌকোর মাঝে। ওদিক থেকে একটু এদিকের অংশটাতে চলে এসেছি, এদিক থেকে একটু দেখাই তোমাদের পুরো মানে সেট আপটা কীভাবে করা হচ্ছে এই অংশতে। মানে চারিদিক থেকে দেখলে তোমরা একটুখানি আন্দাজ করতে পারবে, সেটার জন্য আমি আবার এই দিকটাতে আসলাম, এই অংশটাতে। লাস্ট ইয়ার আমরা এখানেই ধান চাষ হতে দেখেছিলাম, অরিজিনাল ধান এখানে চাষ হচ্ছিল, সে দারুণ লাগছিল, একদম পুরো গ্রাম বাংলার যে পরিবেশটা সেটা ফিরে পেয়েছিলাম বিধান সংঘের এই মণ্ডপে এসে। আর এবছর এই জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে কলকাতার সবথেকে বড় নৌকার ভিতরের যে অংশটা সেটা একটু দেখানোর চেষ্টা করি, কিভাবে জায়গাটা রেডি করা হচ্ছে। একদম মানে অরিজিনাল যেভাবে নৌকো তৈরি হয় এটা কিন্তু সেই নৌকোই তৈরি হচ্ছে। এদিকে এই পার্টটা একটু দেখাই, হচ্ছে এই পার্টটা। সত্যি এত বড় নৌকো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগলো, মানে প্রস্তুতি পর্বে এসেই একদম পুরো দুর্গাপুজোর যে মজাটা সেই মজাটা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে ওই পুরনো বাড়ির যে জানালাগুলো হয় সেই জানালার যে অংশগুলো, সেই অংশগুলো আমি দেখতে পাচ্ছি এই অংশটাতে, এবং বেশ কিছু প্লাইও রাখা রয়েছে, এগুলোও বেশ কিছু জায়গায় ইউজ করা হবে। একটা চেয়ার দেখতে পাচ্ছি, একটু অন্য মানে একটু কায়দা করে বানানো হয়েছে চেয়ারটাকে, একটুখানি এখানটা একটু অন্যরকম করে বানানো হয়েছে আর কি। এই চেয়ারটাও কোথাও একটা ব্যবহার করা হবে। ওভারঅল বিধান সংঘের এই যে মণ্ডপ, সে মণ্ডপ আমি দেখালাম, মানে পুজোর ঠিক আগে কিভাবে সেজে উঠছে উল্টোডাঙা বিধান সংঘের এই মণ্ডপ। আমি ওই দূর থেকে মানে ওই প্রবেশ পথ থেকে এখানে চলে এসেছি, যেটা আমি এখানে দেখাচ্ছিলাম যে এই যে ছোটো 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 দোকানগুলো, এগুলো একটা বন্দর, যেটা আমি শিল্পীর মুখে শুনতে পেলাম। বন্দর দেখার পরে মানুষজন এই জেটিতে প্রবেশ করলো, এই যে দাঁড়িয়ে রয়েছি আমি, এটা একটা জেটি। তারপর এখান থেকে ম্যাপিংটা আমি তোমাদেরকে বলে দিই, এখান থেকে মানুষজন প্রবেশ করবেন এই নৌকোতে। এই ওপর থেকে নৌকোটা দেখতে ঠিক কেমন লাগছে বুঝতে পারছো, কতটা বড়, কতটা ওয়াইডলি ব্যাপারটা করা হয়েছে, এবং অরিজিনাল একটা নৌকো এটা, যেটা সত্যিকারে জলে চলতে পারে, সেভাবেই কিন্তু করা হয়েছে। এই অংশগুলো দেখলেই সেটা বোঝা যাচ্ছে ওপর থেকে। যাই হোক, এটা ব্যাপারটা খুবই সুন্দর একটা ব্যাপার। এখান থেকে প্রবেশ করার পর তারপর মানুষজন দর্শনার্থীরা প্রবেশ করবেন, মাকে দেখবেন, তারপরে এক্সিট করবেন। এই হচ্ছে টোটাল ম্যাপিংটা থাকছে এখানে। মলয়দাকে পেয়েছি, এই যে এত বড় নৌকো, সে নৌকোর একদম সামনে মলয়দা দাঁড়িয়ে রয়েছে, আমি দাঁড়িয়ে রয়েছি, আমার তো একটা আলাদাই ফিলিংস আসছে। প্রথমে শুরু করব কি নাম দেওয়া হয়েছে এটা সেটা নিয়ে। আমার এবছর উল্টোডাঙা বিধান সংঘতে কনসেপ্টের নাম হচ্ছে বাণিজ্যে বসতে লক্ষ্মী। কেন বাণিজ্যে বসতে লক্ষ্মী? বাণিজ্যে বসতে লক্ষ্মী এই কথাটা কিন্তু একটা বিরাট বড় কথা। এর যদি আমি একটু অন্তর্নিহিত জায়গায় ঢুকতে চাই তাহলে বলবো যে বাণিজ্যে বসতে লক্ষ্মী এই কারণেই করা যে বাঙালিদের ঘরে লক্ষ্মী কখনো থিতু হয় না। আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের যিনি ঠাকুরদা ছিলেন তিনি ব্যবসা বাণিজ্য শুরু করেছিলেন, বা ওই সময় অনেকেই বাণিজ্য শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু বাণিজ্য ছেড়ে সেই জমিদারিতেই চলে যান। অ্যাকচুয়ালি বাঙালি চাকরি আর হচ্ছে জমিদারি, এই দুটোতেই বেশি বিশ্বাসী চাকরি মানে ব্যবসা বাণিজ্য করার থেকে। লক্ষ্মী আমরা দেখেছি যে নন বেঙ্গলি বা আমাদের স্টেটের বাইরে গেলে তারা কিন্তু অনেক বেশি ব্যবসা বাণিজ্যের প্রতি অনেক বেশি তাদের অ্যাক্টিভিটিস থাকে, এবং লক্ষ্মী সেখানে বেশি থিতু হয়। যদি আমি বাণিজ্যে লক্ষ্মী কথা বলি, তো সেই জন্য এটা করা যে আমাদের এখন আজকের দিনে আর্থসামাজিক পরিস্থিতিতে আমাদের কাছে চাকরির অপশান খুব কমে গেছে, সবাই চাকরির পেছনে ছুটে লাভ নেই। তাই জন্য এখন কিন্তু বাণিজ্য করতে গেলে সেই চাঁদ সদাগরের মতো সপ্তডিঙা নিয়ে সমুদ্রে যেতে হয় না। এখন কিন্তু অনলাইন মার্কেট আছে, এখন পৃথিবীটা অনেক ছোট হয়ে গেছে, হাতের মুঠে চলে এসেছে। এখন চাইলে যে কেউ ঘরে বসেও ব্যবসা বাণিজ্য করতে পারে। এই আর্জি নিয়েই একটা কাজ যে চাকরিমুখী না হয়ে যদি বাঙালি নিজে নিজে ব্যবসা বাণিজ্যের দিকে মন দেয় এবং সেটা ঘরে বসেও করতে পারে, তাহলে কিন্তু তার নিজের যেমন অর্থনৈতিক পরিস্থিতিটা উন্নতি হবে, তার সাথে অনেকে চাকরি সেই সূত্র ধরে অনেকে চাকরিও পাবে। প্লাস হচ্ছে আমার যদি নিজের আয় বাড়ে তাহলে দেশের জাতীয় আয় বাড়বে, এবং সেই
মানে অর্থনৈতিক পরিস্থিতিটাকে আরও একটু বেটার করার লক্ষ্যে মানুষের কাছে একটা মেসেজ দেওয়া যে সবাই ব্যবসা বাণিজ্য করুন, চাকরির দিকে না গিয়ে, চাকরি পেলে তো ভালো, না পেলে কিন্তু বসে না থেকে ব্যবসা বাণিজ্যের দিকে আপনারা নিজেরা যদি ঢুকে যেতে পারেন তাহলে কিন্তু মানে আমাদের জাতীয় আয় যেমন বাড়বে, প্লাস অনেক ছোটো ছোটো ছেলেরা যারা নতুন আসছে তারাও কিন্তু আপনার থ্রু দিয়ে চাকরি পাবে, আপনাকে চাকরি খুঁজতে হবে না। এই ব্যাপারটাকে নিয়েই বাণিজ্যে বসতে লক্ষ্মী, এবং সেটা করতে গিয়ে একটা নৌকো এসছে মানে একটা মানে স্বাভাবিক কারণে, কেননা বাণিজ্য বলতে আমরা যেটা আমাদের চোখের সামনে ভেসে আসে যে মানে একটা ছবি ভেসে আসে যে একটা সপ্তডিঙা বা নৌকো, তো সেই নৌকো নিয়েই কাজ হচ্ছে। প্রথম স্টার্টিংয়ে একটা বন্দর হচ্ছে, বন্দরের পরে একটা জেটির পরে নৌকো, এবং নৌকো দিয়েই লোকে যেতে হবে। এবং নৌকোটাও যেটা হচ্ছে সেটা কিন্তু মানে যথেষ্ট গবেষণা করে একজন গবেষক আছেন এর কাজের সাথে যুক্ত, নাম হচ্ছে স্বরূপ ভট্টাচার্য, তিনি এই কাজের সাথে যুক্ত আছেন এবং তিনি টোটাল আমাকে গাইড করছেন যে কীভাবে নৌকাটা হবে না। কেন এই নৌকাটার নাম হচ্ছে বেদনাই। বেদনাই নৌকাটা একসময় পণ্যবাহী হিসেবে ব্যবহার করা হতো এবং সেই বেদনাই এখন আর চলে না, সেই বেদনাইটাকেই নিয়ে আসা হয়েছে এবং বেদনাইতে যা যা থাকে সেই অথেন্টিক ব্যাপারটাকে রেখেই তৈরি করা হচ্ছে। এবং তার সাথে আমাদের প্রতিমাও সেইভাবে করা হচ্ছে, কারণ প্রতিমা দেখলে এখনই প্রতিমা দেখাতে পারবো না, আর কিছুদিন ওয়েট করতে হবে, তখন দেখবেন যে প্রতিমার রূপটাকে দেখলে একটু অন্যরকম লাগবে। মানে আমরা এতদিন পর্যন্ত যে তবে এই নয় যে আমি বিকৃত করেছি, হ্যাঁ, যথেষ্ট সায়েন্টিফিক্যালি এবং স্বাস্থ্যবিধিসম্মত যে সমস্ত রীতি রেওয়াজগুলো আছে সেগুলোকে মেনেই প্রতিমা করা হচ্ছে, তো একটুখানি তার মধ্যেও একটু ফিউশন রাখা আছে। বেশ, ম্যাপিংটা কি থাকছে? মানুষজন প্রবেশ করছেন কোথা থেকে আর কি? মানুষজন যখন প্রবেশ করছে একটা মানে এতদিন বিধান সঙ্গতে আসতে গেলে যেভাবে দেখেছিল সেভাবে দেখবেন, একটু অন্যরকমভাবে দেখবে। আসার পরে হঠাৎ করে মানে এটা যে মাঠের মধ্যে পুজো হতে অনেকেই জানেই না, হঠাৎ করে দেখবে যে একটা বড় মাঠের মধ্যেই পুজোটা হচ্ছে এবং তারপরে দেখবে যে একটা বাজার এলাকা, হ্যাঁ, সেখানে মানে বাজার বলতে দোকানপাট বলতে কি আমাদের এখানে কিন্তু বাজারের ব্যাপারে যদি বলতে হয়, অ্যাকচুয়ালি উল্টোডাঙা জায়গাটা হচ্ছে নৌকার জায়গা। এখানে নৌকো উল্টে রাখা হতো, হ্যাঁ, ডিঙিটাকে উল্টে রাখা হতো, ওই জন্য উল্টোডাঙা, এবং রং হতো নৌকাগুলো, সেই জায়গা থেকে উল্টোডাঙা নাম এসছে। তো সেখানেও নৌকাটা একটা প্রাসঙ্গিক। আর বাজার বলতে এখানে আমাদের আড়িটোলায় যেমন আমাদের প্রচুর পরিমাণে তুলো এবং জুট আসতো, ঠিক আছে। এবারে ফিরিঙ্গি কালীবাড়ির কাছে যেখানে আমরা ট্রাম লাইনটা দেখি সেখানে কিন্তু একসময় ট্রাম লাইন ছিল না, খাল ছিল, এবং সেখান দিয়ে আসতো নুন। এবং ফিরিঙ্গি মানে অ্যান্টনি ফিরিঙ্গি ওখানে বসে উনি মানে গান বাজনা করতেন এবং নৌকো দিয়ে নুন আসতো, উনি সেটা দেখতেন, এইভাবেই ওনার জীবন চলতো। কিছুটা আমরা উত্তম কুমারের সিনেমাটা দেখেছি। হ্যাঁ, উত্তম কুমারের সিনেমা ওই ঘটনা থেকেই নেওয়া, তো আমি সে একদম ঘটনাতেই চলে গেছি, আমি সিনেমাতে যাইনি। তো যাই হোক, ওই মানে এখানে নুন, জুট, তুলো, হ্যাঁ, এই সমস্ত ব্যাপারগুলো চলতো, সেইগুলোকেই আনা ব্যবস্থা করা হচ্ছে এবং সেই বাজার এলাকার মধ্যে দিয়ে এসে মানে এইটুকু কথা বলতে পারি যে আমরা বহু পুরনো সময়ের কলকাতাতে হয়তো ফিরে যাব, তাই তো? অ্যাকচুয়ালি আমি একটা কন্টেম্পোরারি ওয়ার্ক, যে ওয়ার্কটার মধ্যে আমি একদম মানে একটা ফিউশন আছে, যে আমি একদম অতীত থেকে শুরু করে বর্তমানের যে অনলাইন ব্যবসা যেটা আমি একটু আগেই বললাম, সেখানে গিয়ে আমি ওটাকে মার্চ করাচ্ছি। অনলাইন ব্যবসাও কি দেখা যাবে এখানে? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুটা দেখা যাবে, মানে বোঝা যাবে। মানুষজন এই নৌকোর মধ্যে প্রবেশ করছে, তার মানে পুরো একদম একদম। এই মাঝখানটা কি তাই জন্যই ফাঁকা রাখা হয়েছে? হ্যাঁ, মাঝখান দিয়ে লোকে যাবে এবং যখন যাবে তখন এই নৌকার অনেক ব্যাপার আছে, যে ব্যাপারগুলো পরে আরও বেশি বিস্তার, এখনই বললে সেই মজাটা চলে যাবে, হ্যাঁ, সেই মজাগুলো তখন দেখা যাবে যে একটা বিবর্তন, একটা বিবর্তন হচ্ছে, বিবর্তনকে ধীরে ধীরে কিভাবে পরিবর্তন হচ্ছে বিবর্তন, সেটাকে মানুষের চোখে ধরিয়ে দেওয়া, যে চোখটা যাতে খোলে একটুখানি। আমরা সবই দেখি, সবই জানি, সবই বুঝি, কিন্তু আমাদের অনেক সময় না অন্তরটা বন্ধ থাকে, সেটাকে আবার খুলে দেওয়া। ঠাকুরের যে জায়গাটা, সেই জায়গাটা আপাতত তো ঢাকা রয়েছে, কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু সেই জায়গাটা কি করা হবে মানে অ্যাকচুয়ালি? ওই জায়গাতে গিয়ে আমরা দেখবো যে মায়ের হাতে মানে মানে অ্যাকচুয়ালি আমি বলেই দিই, আমি বাইরের এক্সটেরিয়রটা বলছি, কি এক্সটেরিয়রে একদম পাল, তারপরে একটুখানি মেঘ ভেসে যাচ্ছে, এই ব্যাপারগুলো যেরকম একটা মানে একটা ক্যানভাস সাজাতে গেলে যেরকম হয়, গত বছর এখানে একটা ক্যানভাস সাজিয়েছিলাম, এবারেও প্রায় ক্যানভাসের মতোই হবে, জলের ঢেউ থাকবে, এখানে প্রচুর পালের ইনস্টলেশন হবে, এইসব অস্ত্র নিয়ে থাকবে। এখানে অস্ত্র বলতে শঙ্খ, শঙ্খ হচ্ছে মানে এই যে বাজিয়ে যে আমরা, হ্যাঁ, শুভ যাত্রা, সেইটাকে আহ্বান করার জন্য শঙ্খটা দেওয়া হচ্ছে। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করি আমি, যেটা আমার মনে হচ্ছে করাটা উচিত। নৌকো রয়েছে, জল কি থাকবে? জল থাকবে, কিন্তু সেটা জলটা একদম সত্যিকারের জল থাকবে না, কিন্তু জলটাকে সাজানো হবে, সাজানো জল থাকবে, যেটা একটা ফিল পাবে যে হ্যাঁ হ্যাঁ ফিল পাবে, জলের মধ্যে নৌকাটা আছে এবং জলের উপর আমরা জেটির উপর দিয়ে যাচ্ছি। যেহেতু আমরা জেটির মধ্যে উঠবো, এখান থেকে বন্দরের পরে তারপরে আমরা জেটিতে উঠবো, সেহেতু সেফটি ফিচার্সটা একটা মারাত্মক একটা বিষয়, সেটা কতটা সেফটি ফিচার যথেষ্ট আমরা মেনটেন করছি, কেননা আমাদের স্ট্রাকচার যথেষ্ট মজবুত হচ্ছে, হাঁটাচলা করলেই সেটা বোঝা যাবে, এবং তার সাথে সাথে ক্লাবেরও কিছু ব্যাপার থাকে সেফটি সিকিউরিটির জন্য, যেটা তারা সমস্ত ব্যবস্থাই করছে, প্লাস যেটিতে রেলিং টেলিং যেরকম থাকবে সবই থাকবে। এবং দাদা, একটু আগে যে কথাটা তুমি বলছিলে যে এই কাঠগুলোকে পুড়িয়ে বেঁকানো হচ্ছে, সেই জন্য তুমি একটুখানি বলো।
অ্যাকচুয়ালি এই নৌকাগুলো তৈরি করতে গেলে না 20 ফুটের লম্বা তক্তা লাগে, একটা তক্তা 20 ফুট 22 ফুট হয়, এবং সেই তক্তাকে বেঁকা মানে একটা তক্তাকে বেঁকাতে গেলে তো এমনি বেঁকবে না, তাকে ওই জন্য আগুনে হিট দিয়ে, মানে সেটা আবার রেশিও আছে, মানে কতটা হিট দিলে কাঠটা বাঁকবে, সেটাকে তারপরে কাছি দিয়ে বেঁধে রাখা হয়, তারপরে সেটা যখন বেঁকে যায় তারপরে নৌকাতে ফিট করা হয়, যার জন্য এই নৌকার এই শেপটা এরকম লম্বা। দেখো তুমি ভালো করে দেখো যে লম্বা কতটা লম্বা লম্বা কাঠ, এবং টুকরো টুকরো কাঠের ব্যাপার নেই। এবং এই নৌকা ইচ্ছে করলে জলে চালানো যেতে পারে, সেইভাবেই তৈরি, একদম অরিজিনাল নৌকো, যাতে জলেও ভাসানো যেতে পারে। লোক তৈরি করছে নৌকাগুলো? এটা বসিরহাটের লোক তৈরি করছে, একদম নৌকা যারা তৈরি করে তারাই এসে তৈরি করছে, যেই কাঠ দিয়ে নৌকা তৈরি হয় যেভাবে তৈরি হয় সেভাবেই তৈরি হচ্ছে। কতদিন মোটামুটি হলো কাজ? কাজ তো আপাতত 2 মাস হয়ে গেছে, এখনো মোটামুটি 1 মাসের গল্প তো বাকি আছে, সবাই জানে। উদ্বোধন কবে প্ল্যানিং রয়েছে? উদ্বোধন আপাতত মানে দ্বিতীয়ায় হওয়ার কথা আছে। বেশ, থ্যাংক ইউ দাদা। ধন্যবাদ। এবং সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আপনাদের চ্যানেলগুলো যাতে সবাই দেখে এবং ফলো করে, এবং তার সাথে সাথে মানে নতুন আপডেট পেতে এই চ্যানেলটাকে মানে লাইক সাবস্ক্রাইব করে রাখবে, মানে আমরা তার জন্যই এসেছি, এবং সবাই যাতে আসে সেই আহ্বান। বড় নৌকো দেখাও, বড় মানে এটা কিন্তু বাণিজ্যবশত লক্ষ্মীর থেকেও কোথাও একটা সবার কাছে প্রচার হয়ে গেছে যে কলকাতার সবচেয়ে বড় নৌকোটা আমাদের দেখাও। নৌকা কলকাতাতে অনেক হয়েছে, এর আগে প্রচুর হয়েছে, হবে, হচ্ছে, এত বড় কিন্তু মানে অরিজিনাল একটা নৌকো কলকাতার মধ্যে তৈরি হচ্ছে, এটাই একটা বড় কথা। থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম। বাঙালি ব্যবসা করতে জানে, সেটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি বলা যেতে পারে। তোমরা দেখে বুঝতে পারবে, মানে বাণিজ্য নগরী কলকাতাকে কোনোভাবে আমরা খুঁজে পাবো। আজকে ভিডিওতে এটুকুই থাকলো, পুরো টোটালটা দেখালাম আমি তোমাদেরকে বিধান সংঘের এই প্যান্ডেল কীভাবে তৈরি হচ্ছে। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করতে হবে আবারও, ততক্ষণের জন্য বিদায়, টাটা, ভালো থেকো সবাই। চলো এবার ধীরে ধীরে নিচে নামো।